হ্যালো ভিউয়ার্স, আশা করি কেমন আছেন আপনারা। সকলেই ভালো আছে। সিবি ডেইলি নিউজ টুডে 31 জুলাই 2025-এ আপনারা শুনবেন শুরুতেই শিরোনাম। ইরান নাকি গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে, কিন্তু আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা যুক্তরাষ্ট্রের নিজস্ব গোয়েন্দা সংস্থাগুলো আজ পর্যন্ত এমন কোনো প্রমাণ দেখাতে পারেনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি না হলে ভারতের রপ্তানি পণ্যের উপর 25% পর্যন্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। একটি শান্তি চুক্তি হলে পশ্চিমা প্রতিযোগীরা রাশিয়ায় ফিরে আসতে পারে। এর উত্তরে পুতিন আরও বলেন। এরপর শুনবেন বিস্তারিত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোলাজ। বিশ্ব রাজনীতিতে ইরানের পরমাণু কর্মসূচি একটি বহুল আলোচিত ও বিতর্কিত ইস্যু। পশ্চিমা শক্তিগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, বহু বছর ধরে অভিযোগ করে আসছে ইরান নাকি গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে, কিন্তু আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা যুক্তরাষ্ট্রের নিজস্ব গোয়েন্দা সংস্থাগুলো আজ পর্যন্ত এমন কোনো প্রমাণ দেখাতে পারেনি যা এ দাবিকে প্রতিষ্ঠিত করে। অন্যদিকে ইরান শুরু থেকেই বলে আসছে যে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। প্রশ্ন হল, যদি ইরান সত্যিই পারমাণবিক অস্ত্র বানাতে চাইত, তাহলে গত 2 দশকে তা তৈরি করেনি কেন? আর যদি তা নাই চায়, তাহলে উচ্চমাত্রা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাচ্ছে কেন? এই প্রশ্নগুলোর উত্তর পেতে হলে ইরানের ধর্মীয় অবস্থান, কৌশলগত চিন্তা, রাজনৈতিক বাস্তবতা এবং আন্তর্জাতিক রাজনীতির দ্বিচারিতা একত্রে বিশ্লেষণ করতে হবে। সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনটি পড়তে চান? জীবনযাপন, ইরান যে 3 কারণে পারমাণবিক অস্ত্র বানাবে না। লেখা আশরাফুর রহমান, তেহরান থেকে। প্রকাশ 30 জুলাই 2025। ফলো করুন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোলাজ। বিশ্ব রাজনীতিতে ইরানের পরমাণু কর্মসূচি একটি বহুল আলোচিত ও বিতর্কিত ইস্যু। পশ্চিমা শক্তিগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, বহু বছর ধরে অভিযোগ করে আসছে ইরান নাকি গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে, কিন্তু আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা যুক্তরাষ্ট্রের নিজস্ব গোয়েন্দা সংস্থাগুলো আজ পর্যন্ত এমন কোনো প্রমাণ দেখাতে পারেনি যা এ দাবিকে প্রতিষ্ঠিত করে। অন্যদিকে ইরান শুরু থেকেই বলে আসছে যে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। প্রশ্ন হল, যদি ইরান সত্যিই পারমাণবিক অস্ত্র বানাতে চাইত, তাহলে গত 2 দশকে তা তৈরি করেনি কেন? আর যদি তা নাই চায়, তাহলে উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাচ্ছে কেন? এই প্রশ্নগুলোর উত্তর পেতে হলে ইরানের ধর্মীয় অবস্থান, কৌশলগত চিন্তা, রাজনৈতিক বাস্তবতা এবং আন্তর্জাতিক রাজনীতির দ্বিচারিতা একত্রে বিশ্লেষণ করতে হবে। আরও পড়ুন। ইরান এবার বড় যুদ্ধের জন্য যেভাবে প্রস্তুত হবে। 6 জুলাই 2025। ইরান এবার বড় যুদ্ধের জন্য যেভাবে প্রস্তুত হবে। ধর্মীয় নিষেধাজ্ঞা ও নৈতিক অবস্থান। 2003 সালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একটি ঐতিহাসিক ফতোয়া জারি করেন। সেখানে স্পষ্টভাবে বলা হয়, পারমাণবিক অস্ত্র তৈরি, মজুত কিংবা ব্যবহার ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। এই সিদ্ধান্ত শুধুই ধর্মীয় নয়, বরং একটি নৈতিক অবস্থানও, যেখানে নিরীহ মানুষ হত্যাকে ইসলাম কঠোরভাবে নিষিদ্ধ করেছে। পারমাণবিক বোমা শুধু মানবিক লক্ষ্যবস্তু ধ্বংস করে না, বরং শহর, জনপদ ও লাখ লাখ নিরীহ মানুষের প্রাণ হরণ করে। ইসলামের যুদ্ধনীতিতে বেসামরিক নাগরিকদের হত্যা কঠোরভাবে নিষিদ্ধ। ইরান মনে করে পারমাণবিক অস্ত্র ব্যবহার শুধু মানবতার বিরুদ্ধে নয়, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের বিরুদ্ধে চরম অন্যায়।
হিরোশিমা নাগাসাকির দৃষ্টান্ত এ বিষয়ে যথেষ্ট প্রমাণ দেয়। কৌশলগত ও সামরিক বাস্তবতা। অনেকের ধারণা পারমাণবিক অস্ত্র থাকলেই একটি দেশ নিরাপদ থাকে, কিন্তু বাস্তবতা ভিন্ন। পাকিস্তান 1998 সালে পারমাণবিক অস্ত্র অর্জন করলেও 2001 সালে যুক্তরাষ্ট্রের চাপের মুখে আফগানিস্তানে মার্কিন অভিযানে অংশ নিতে বাধ্য হয়। উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রধারী হওয়া সত্ত্বেও আন্তর্জাতিকভাবে একঘরে। এমনকি রাশিয়া, যাদের বিশ্বের সর্বোচ্চ পারমাণবিক অস্ত্র মজুদ রয়েছে, ইউক্রেন যুদ্ধে ন্যাটোর সঙ্গে কৌশলগতভাবে চাপে পড়েছে। ইসরায়েলও অঘোষিত পারমাণবিক অস্ত্রধারী হওয়া সত্ত্বেও ইরানের অপারেশন ট্রু প্রমিসে বড় ধরনের সামরিক ক্ষতির সম্মুখীন হয়েছে। এ বাস্তবতা ইরানকে বুঝিয়ে দিয়েছে পারমাণবিক অস্ত্র নয়, কার্যকর প্রতিরোধ ক্ষমতা ও প্রযুক্তিগত উন্নতি নিরাপত্তা নিশ্চিত করতে পারে। তাই তারা শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, চালকবিহীন বিমান বা ড্রোন এবং সামরিক অস্ত্র নির্মাণে জোর দিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি না হলে ভারতের রপ্তানি পণ্যের উপর 25% পর্যন্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে 5 দফা আলোচনার পরও চুক্তি চূড়ান্ত না হওয়ায় নয়াদিল্লির ওপর চাপ বাড়ছে। তবুও ভারতের পক্ষ থেকে এক বৃহত্তর দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। বুধবার বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমার তাই মনে হয়। যখন তাকে জিজ্ঞাসা করা হয় ভারতের পণ্যের শুল্কহার কি 25% পর্যন্ত হতে পারে, রয়টার্সকে দেওয়া এক সরকারি বিবৃতিতে ভারতের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আগামী অগাস্টের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল দিল্লি সফর করবে। তিনি বলেন, আলোচনায় আমরা যথেষ্ট অগ্রগতি অর্জন করেছি। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প এক চিঠির মাধ্যমে 20 বা 25% শুল্ক আরোপের নির্দেশ দিতে পারেন, তবে এটিকে সবচেয়ে খারাপ পরিস্থিতি ধরে নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, এই পদক্ষেপ সাময়িক হতে পারে কারণ এরই মধ্যে 5 দফা আলোচনা হয়েছে এবং চুক্তি নিয়ে কাজ এগোচ্ছে। ভারতীয় কর্মকর্তারা আশাবাদী যে আগামী মাসেই চুক্তির কাঠামো দাঁড়িয়ে যেতে পারে। ভ্লাদিমির পুতিন নিজেই বলেছেন তিনি কোনো সাধারণ নেতা নন, সিংহাসনে আসীন একজন আইনজ্ঞ শাসক। শুরু থেকেই তিনি প্রেসিডেন্ট হিসেবে নিজের পরিচিতির অংশ হিসেবে একসময় যে তিনি আইনশাস্ত্র পড়েছেন সেটা ভুলে যাননি। গত মে মাসে একদল ব্যবসায়ীর সঙ্গে আলোচনার সময় তিনি তাদের বলেন, শেষ পর্যন্ত তো আমি আইনশাস্ত্রে ডিগ্রি আরি। সেই বৈঠকে ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছিলেন একটি শান্তি চুক্তি হলে পশ্চিমা প্রতিযোগীরা রাশিয়ায় ফিরে আসতে পারে। এর উত্তরে পুতিন আরও বলেন, আপনারা যদি আমাকে চুক্তিপত্রটি দেন তাহলে আমি উল্টে পাল্টে দেখে বলে দেব কি করতে হবে। আমরা সাধারণত স্বৈরাচার মানেই এমন একজনকে ভেবে নিই যিনি আইন কানুনের তোয়াক্কা করেন না। এটা একদম সত্যি, কিন্তু পুতিনের মতো একজন একনায়কের কাছে আইনের লঙ্ঘনের চেয়ে বরং আইনের দোহাই দেওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ। কেননা তিনি নিরাপত্তা বাহিনীর একটি সুশৃঙ্খল কাঠামো থেকে নির্দেশ মেনে চলতে চলতে প্রেসিডেন্টের আসন পর্যন্ত পৌঁছেছেন। আজকের রাশিয়ায় রাজনৈতিক দমনপীড়নের প্রতিটি নতুন ঢেউয়ের আগে নতুন কোনো আইন পাশ হয় অথবা পুরনো আইনে সংশোধন আনা হয়, যাতে আইন লঙ্ঘন না করেই আরও বেশি মানুষকে আইনের আওতায় শাস্তি দেওয়া যায়। একজন ব্যক্তির ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য আইনি ব্যবস্থাকে সীমাহীনভাবে ব্যবহার করে যাওয়ার ব্যাপারটা ঘটনাক্রমে একটি উচ্চতর বৈধতার দাবি করে। প্রকৃতপক্ষে পুতিনের সমগ্র রাজনৈতিক জীবনই কেটেছে এমন একটি বৈধতার উৎস খুঁজতে যেটা আইনের চেয়েও গভীর। নিজের কর্তৃত্ব প্রমাণের এটা একটা ব্যক্তিগত বাতিক। এটা বিজয়ের বাসনার মতোই একটি ব্যাপার। এটাই ইউক্রেন যুদ্ধে তাকে চালিত করেছে। এই যুদ্ধের লক্ষ্য হল মারাত্মক পশ্চাতের বিরোধী নীতির চূড়ান্ত রূপ দিয়ে রাশিয়াকে আবার বিশ্বশক্তির অভিজাত ক্লাবে ফেরত নিয়ে দেওয়া। কিন্তু এ প্রত্যাবর্তন পশ্চিমা বিশ্বের স্বীকৃতি ছাড়া অসম্ভব। আর দিন দিন এই ধারণা পরিষ্কার হচ্ছে যে পুতিন সেই স্বীকৃতি হয়তো আর কখনোই পাবেন না। পুতিনের রাজত্ব শুরুর বছরগুলোতে একটি কৌশল কাজ করেছিল। তিনি পশ্চিমা নেতাদের সঙ্গে সম্মেলনে অংশ নিতেন, দ্বিতীয় চেচেন যুদ্ধে বিজয় অর্জন করেছিলেন। কিন্তু 2012 সালে তিনি যখন আবার প্রেসিডেন্ট পদে ফেরার সিদ্ধান্ত নেন,
তখন দেশ জুড়ে বড় ধরনের প্রতিবাদ শুরু হয়। তখন থেকেই তিনি বিধ্বংসী পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে তথাকথিত রুশ ঐতিহ্যবাহী মূল্যবোধ রক্ষার লড়াই শুরু করেন। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনের অর্থ ছিল সরাসরি পশ্চিমের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়া, যার পরীক্ষা ক্ষেত্র হয়ে ওঠে ইউক্রেন। ক্রিমিয়া দখলকে পুতিন একটি ঐতিহাসিক অবিচারের সংশোধন বলে তুলে ধরেছিলেন। এর পরপরই পূর্ব ইউক্রেনে হস্তক্ষেপের ঘটনা ঘটে। 2022 সালে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করেন। এটিকে তিনি চমকপ্রদ বিদ্যুৎগতি আক্রমণ মনে করেছিলেন। এটা তার পশ্চাতের প্রতি বৈরিতাপূর্ণ নীতির চূড়ান্ত রূপ। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।